নমস্কার দেবী এবং সজ্জনগণ। আদালতের রায়ে 26,000 স্কুল শিক্ষকের চাকরি চলে গিয়েছে। আগে হাইকোর্ট এই রায় দিয়েছিল, সুপ্রিম কোর্ট বর্তমানে সেই রায়টা আবার বহাল রেখেছে। অর্থাৎ 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে। আপনারা এটাকে এক একজন এক এক রকমভাবে ব্যাখ্যা করছেন। যারা চাকরি পাচ্ছে না, অর্থাৎ বেকার হয়ে বসে আছে, তাদের জীবনটা একরকম, সে তো দুঃখজনক আছেই। কিন্তু যারা চাকরি পেয়ে গেছে, তারা নতুনভাবে জীবনটা তৈরি করেছে, বিয়ে করেছে বা জীবনটাকে অন্যভাবে তৈরি করেছে, অনেক রকম লায়াবিলিটিসে জড়িয়ে গিয়েছে, তারপর যদি তাদের চাকরি চলে যায়, সেটা খুব দুঃখজনক। যাই হোক, ঠিক কি ভুল সে বিষয়ে আলোচনা আপনারা করবেন, সবাই সব জানেন, আমি আর এই বিষয়ে কিছু বলছি না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন সততার প্রতীক। শুধু সততার প্রতীক বললেই ভুল হবে, তার বিরাট অভিজ্ঞতাও আছে। কারণ 1984 সালে জেতার পর থেকেই তিনি যতবার সংসদে ঢুকেছেন, অর্থাৎ একবার বাদ গিয়েছিল, সেইবার তিনি মন্ত্রী হতে পারেননি, কারণ তিনি হেরে গিয়েছিলেন। কংগ্রেস হোক, অকংগ্রেস হোক, বিজেপি হোক বা যে সরকার হোক, শুধু সিপিএম যখন রাজত্ব করেছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগ দিয়ে, বিশ্বনাথ প্রতাপ সিং বা চন্দ্রশেখর ইত্যাদি, তখন তিনি হেরেও গিয়েছিলেন, সেই সময় তিনি মন্ত্রিত্ব পাননি। তাছাড়া বিজেপি হোক বা অবিজেপি হোক, সর্বক্ষেত্রেই তিনি মন্ত্রিত্ব ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এবং তার অভিজ্ঞতা যে বিপুল এবং আকাশচুম্বী, সে সম্পর্কে কিছু বলার প্রয়োজন রাখে না। আমাদের দেশে যতজন রাজনৈতিকবিদ ছিলেন বা আছেন, তার মধ্যে বিশেষভাবে দুজনকে রাজনীতির আবহাওয়াবিদ বলা হতো। একজন হচ্ছেন রামবিলাস পাসোয়ান এবং দ্বিতীয় হচ্ছেন দিদি। অর্থাৎ যে সরকারই আসুক, সে তার নিজের সরকার আসুক বা বিপক্ষের সরকার আসুক, তিনি বা রামবিলাস পাসোয়ান, অর্থাৎ দিদি বা রামবিলাস পাসোয়ান, সব সময়ই কেন্দ্রের মন্ত্রী হয়েছেন এবং দেশের সেবা করেছেন। আর এই দুজনকে রাজনীতির আবহাওয়াবিদ এই কারণে বলা হতো, কারণ ভোটের আগেই তারা রাজনীতির আবহাওয়াটা বুঝতে পারতেন এবং কোন দিকে জনগণের গতি প্রকৃতি বা রাজনীতির গতি প্রকৃতি হতে যাচ্ছে, তাদের সঙ্গে তিনি বা রামবিলাস পাসোয়ান অ্যালাই করতেন এবং ক্ষমতা দখল করতেন এবং মন্ত্রিত্ব পেতেন এবং দেশের সেবা করতেন। সেটা আপনি রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীর সময় বলুন, নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রীর সময় বলুন, মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীর সময় বলুন, বা অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীর সময় বলুন। আর যদি দিদি 11 সালে ক্ষমতায় না আসতে পারতেন, তাহলে আজকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাতেও দিদি থাকতেন, এটাও আমি নিশ্চিত। যাই হোক, এবার একটু প্রসঙ্গান্তরে আসা যাক। আপনারা কি জানেন, কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে যখন কোনো ব্যক্তি শপথ গ্রহণ পাঠ করে, তখন তিনি পদ এবং গোপনীয়তা, এই দুটি জিনিসের শপথ বাক্য পাঠ করেন। অর্থাৎ পদের জন্য আলাদা শপথ বাক্য, তারপরে গোপনীয়তার জন্য আলাদা শপথ বাক্য। আপনি দেখে নিন কি কি শপথ বাক্য তারা পাঠ করে। এইবারে আমাদের মুখ্যমন্ত্রী, তিনি বহুকাল কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, পদ এবং গোপনীয়তার শপথ বাক্য তিনি পাঠ করেছেন। যদিও রাজ্য সরকারের কোনো মন্ত্রীকে এই গোপনীয়তার শপথ বাক্য পাঠ করতে হয় না, কিন্তু প্রত্যেকটা সরকারেরই একটা গোপনীয়তা থাকে, এটা একদম ধ্রুব সত্য, মানে এটাই সত্য কথা, ওই জন্যই গোপনীয়তার শপথ বাক্য পাঠ করায়। এবার দেখুন, যদিও কেন্দ্রীয় সরকার গোপনীয়তা কি, ধরুন কোনো যুদ্ধ লাগবে, তার গোপনীয়তা আছে, যুদ্ধের মন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী তো সেই গোপনীয়তাগুলো জানতে পারবে, কিন্তু তিনি সেটাকে প্রকাশ করবেন না যদি দরকার না পড়ে, এইরকমই ব্যাপারটা। বা আরও অনেক, তার স্বরাষ্ট্র দপ্তরের গোপনীয়তা থাকে ইত্যাদি। তেমনি রাজ্য সরকারের ক্ষেত্রেও গোপনীয়তা রক্ষা করতে হয়। সেই জন্য রাজ্য সরকার হয়তো টাকা তুলবার জন্য বা তার গোপন একটা এজেন্ডা আছে, যে এজেন্ডার মাধ্যমে তিনি 25% বা 30% লোককে টাকা নিয়ে চাকরি দেবেন, টাকা নিয়ে ভর্তি করবেন, এটা তাদের গোপন এজেন্ডা হতে পারে। আমি এর দোষের কিছু দেখছি না। সেই কারণেই হয়তো যে 25,000 ছেলেপেলে চাকরি হারিয়েছে, তার মধ্যে বলা হচ্ছে 7,000 ছেলেপেলে চাকরিতে টাকা দিয়ে চাকরি পেয়েছিল এবং বাদ বাকিগুলো ফেয়ার সিলেকশন বা কিছু হয়েছিল। কিন্তু এই যারা ফেয়ার হয়েছিল বা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল, দুজনেই সঠিক পথে হয়েছিল। কারণ কি, হয়তো ওই 25% ছেলের চাকরিটা টাকা দিয়ে নেওয়া হবে, এটাই সরকারের গোপনীয়তা। সুতরাং সে তাতে ভুল আছে বা ঠিক আছে আমি বলতে চাইছি না, হয়তো সেটাই সরকারের এজেন্ডা আছে। শুধু স্কুল মাস্টারই কেন, 2016 সালের পর থেকে বা তার আগে থেকেও হতে পারে, পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে কারা চাকরি করছে, এবং শুধু চাকরিই করছে না, তারা কিসের বিনিময়ে চাকরি করছে, এটা যারা গ্রাম পঞ্চায়েতে আছেন বা যারা পৌরসভায় চাকরি করেন বা আশেপাশে কেউ আছেন, তারা একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন। শুধু ছোট নিচু চাকরি এসব না। আপনি কলিকাতা পৌরসভায় ভ্যাকসিন কাণ্ডে ধরা পড়েছিল দেবাঞ্জন দেব, তিনি পৌরসভার আইএএস র্যাঙ্ক নিয়ে বসেছিলেন, ভুয়ো আইএএস।
তাহলে পৌরসভা, কলিকাতা পৌরসভার ভুয়ো আইএএস, যিনি মেয়রের সঙ্গে গিয়ে ভীষণ মানে প্রভাবশালী ব্যক্তি হিসাবে তিনি বিভিন্ন মূর্তি উদ্বোধন করছেন, তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা রাখছেন, আইএএস হিসাবে তিনি ভ্যাকসিন কাণ্ড ঘটাচ্ছেন। তাহলে একটা আইএএস হিসাবে যদি পৌরসভায় একজন ভুয়ো ব্যক্তি নিয়োগ হয়ে থাকে বা নিজেদের লোক নিয়োগ হয়ে থাকে, তাহলে ছুট খাট হাবি জাবি চেয়ারের আশেপাশে কারা বসে আছে এগুলো সহজেই অনুমেয়, এবং কিসের বিনিময়ে বসে আছে সেগুলোও সহজেই অনুমেয়। শুধু পৌরসভা না, সর্বত্র পশ্চিমবঙ্গের কারা বসে আছে সেটাও অনুমেয়। আজকে দোষ পড়ছে কেবলমাত্র স্কুল মাস্টারদের ঘাড়ে। ওই যে বললাম দিদি, এটাতে আমি কোনো দোষের দেখি না, কারণ এটা আপনার মন্ত্রিসভার একটা গোপন এজেন্ডা হতেই পারে। কিন্তু দোষের হচ্ছে আপনার যেসব চেলাচামুণ্ডগুলো আছে সেগুলো এই গোপনীয়তাকে বজায় রাখতে পারছে না। যেমন কুণাল ঘোষ, তিনি জেল খাটার সময়, অর্থাৎ যখন জেলে যাচ্ছিলেন তখন তিনি চিৎকার চেঁচামেচি করে বলছিলেন যে এই গোপন এজেন্ডা বা এই টাকা খাওয়ার মূলে দিদি সব জানে। অর্থাৎ তিনি কার দিকে ইঙ্গিত করেছিলেন নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার দেখুন, এই পার্থ যখন জেলে গেছেন তখন এই কুণাল ঘোষ এবিপি আনন্দকে বসে বসে বলেছিলেন পার্থ বহু লোকের টাকা তুলছে, এই খবর পার্টির কাছে বহু আগে থেকে ছিল। অর্থাৎ আপনার সরকারের গোপন এজেন্ডাটা আপনার হাতের লোকেরা বা আপনার মন্ত্রীরা বা আপনার চেলাচামুন্ডারা গোপনীয়তা ভেঙে লোকের কানে তুলে দিচ্ছে। অর্থাৎ এই দিকে আপনার পার্টির বা চেলাচামুন্ডদের নাকামিয়াব বা অকর্মণ্যতা প্রকাশ পাচ্ছে। অর্থাৎ আপনার সরকারের গোপন এজেন্ডা বা হিডেন এজেন্ডা যা খুশি হতে পারে, কিন্তু সেটা আপনার মন্ত্রীরা গোপনীয়তা রাখতে পারছে না, এটা আপনারও নাকামিয়াব না। তার মানে এই আমি কখনোই বলছি না যে আপনি সৎ না, আপনি অবশ্যই সততার প্রতীক, কিন্তু আপনার মন্ত্রিসভা করাপ্টেড, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। এই জন্য আপনারও বদনাম হচ্ছে, আপনার সরকারকে লোকে কাটমানির সরকার বলতে লেগেছে। আর এই গোপনীয়তা রক্ষা না করতে পারার ফলই হলো আজকে 25-26 হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া। কারণ আপনি গোপনীয়তা রক্ষা করতে পারেননি বা আপনার সরকার গোপনীয়তা রক্ষা করতে পারেনি, কেউ এটা লিক আউট করে দিয়েছে, বাস গেছে। কিন্তু আমার কথা হচ্ছে, কোর্ট সেই সব লোকগুলোকে শাস্তি কেন দিল না যে লোকগুলো এই ছাত্রদের বা এই শিক্ষকদের পরীক্ষা নিয়েছিল, টাকা খেয়েছিল ইত্যাদি। পার্থ যখন টাকা নিচ্ছে, কুণাল এবিপি আনন্দকে এসে বলছে যে পার্থ টাকা নিতে আমরা সকলেই জানি, তাহলে আপনি পার্থকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত কেন করেননি? শুধু তাই না, যখন পার্থকে তদন্তকারী সংস্থারা জেলে ভরেছিল এবং তার বান্ধবীকেও জেলে ভরেছিল, তখন আপনি তার বিরোধিতা করেছিলেন। আপনার যে সকল মন্ত্রিসভায় লোকজন আছে তারা, দেখুন, ভারত কেন, সারা পৃথিবীর মুসলমানেরা, সে সলমান হোক, শফিকুল হোক বা হাকিম হোক, সকলেই চায় সারা পৃথিবী ইসলামের ছায়াতলে আসুক, কিন্তু মুখে তো বলবে না। শফিকুলও বলতে পারে না, সলমানও বলতে পারে না, কিন্তু হাকিম বলে দিচ্ছে। আপনার মন্ত্রিসভার একজন লোক, তার মনে কি আছে সেটা তো সে গোপন রাখতে পারছে না। ফলশ্রুতি হিসাবে দুনিয়ার হিন্দুগুলো জেনে যাচ্ছে যে হাকিম বাবু চাই কলকাতার 50% লোক উর্দু বলুক। হাকিম বাবু চাই এইখানকার যত হিন্দু বা অমুসলমান আছে সেগুলোকে কলমা পড়িয়ে জান্নাতে নিয়ে যেতে তিনি চান। তাই এইগুলো তো গোপন রাখার কথা না, সেটাও তিনি গোপন রাখতে পারছেন না। তিনি যখন কথাটা বলছেন আপনার দেওয়া বা আপনার সরকারের কোনো চেয়ারে বসে, তখন ধরে নিতে হবে আপনার সরকারের কোনো ব্যক্তির মনের ইচ্ছা বা আপনার সরকারের ইচ্ছা, সেটাই সে প্রকাশ করছে। আপনি ব্যর্থ না। আমি দেখুন, কিছুদিন আগে ভারত সরকারও এই গোপনীয়তার মাধ্যমে যে ভারতের যত মানে দেশদ্রোহী আছে সেগুলোকে বিদেশের মাটিতেই জান্নাত প্রাপ্তি ঘটিয়ে দেওয়া বা স্বর্গে গমন করিয়ে দেওয়ার, হরজিৎ সিং নির্ঝরকে হুড়ের কাছে পাঠিয়ে দিয়েছে বা জান্নাতে পাঠিয়ে দিয়েছে। পাকিস্তানে ভারতের যত বিরোধী আছে সেগুলোকে এক এক করে জান্নাতে পাঠানো হচ্ছে। গুরপতন সিং পান্নু আমেরিকা থেকে ভারতের বিরোধিতায় পাঞ্জাবকে ভাগ করার চেষ্টা করছিল, তাকেও হুড় প্রাপ্তি ঘটিয়ে দেওয়ার চেষ্টা করছিল ইন্ডিয়া গভর্নমেন্ট, যাই হোক পারেনি। কিন্তু এগুলোকে সব কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট মেকআপ দিয়ে দিতে পেরেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তিনি যে নির্ঝরের মৃত্যুকাণ্ডে ভারতকে দায়ী করছিলেন, লাফালাফি করছিলেন, ভারতের গোয়েন্দা সংস্থা কিন্তু নির্ঝরের সঙ্গে সঙ্গে জাস্টিন ট্রুডোর চেয়ারটাও কেড়ে নিয়েছে। এটা তো একটা ক্ষমতা না? না, আমি বলছি না আপনার সেই ক্ষমতা নেই। এই যত জেল খাটুক, এই 26,000-এর চাকরি চলে যাক, যতই যাক, 26 সাল আসবে, আপনি আবার মুখ্যমন্ত্রী হবেন, এটা আপনার ক্যালি, এটা মানতে হবে। আর মোদিও তাই। দেখুন, যতই ঝড়ঝাপটা আসছে মোদি নিপটে দিচ্ছে, আবার মোদি চলে আসছে, আপনিও তাই হবেন না। ভালো রাজনীতিকদের এটাই মানে এটাই চিহ্ন যে ভালো সুরাজনীতিক যে ক্ষমতায় টিকে থাকতে পারে, তার জন্য আপনি একেবারে 100% ঠিক। মোদিও ঠিক। মোদি যদিও তার ভুল ভ্রান্তিগুলো যদি কিছু হয়ে থাকে সেগুলোকেও শুধরে নিচ্ছে।
না, এগুলো যোগ্যতা। কারণ আপনি দেখুন না, ভালো রাজনীতিক, সারা পৃথিবীর বিশ্ববন্দিত রাজনীতিকরা বহুদিন ক্ষমতায় থাকার নীতিটাও বা পদ্ধতিটাও খুব ভালো করে জানে। আপনি দেখুন পুতিনকে দেখুন, আপনি শি জিনপিংকে দেখুন, আপনি নেতানিয়াহুকে দেখুন। এবার তো ট্রাম্পও বলছে দুবারের বেশি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে আমেরিকায়, তার ব্যবস্থা করা হবে। অর্থাৎ তিনি যাতে ৩ বার বা ৪ বারও রাষ্ট্রপতি থাকতে পারেন। এগুলো এটা নীতি। এই দক্ষতাটা আপনার মধ্যে আছে এবং নরেন্দ্র মোদীর মধ্যেও আছে। সেই জন্য আপনি একজন মহিলা হয়েও এবং সাধারণ ঘরের মহিলা হয়েও সিপিএম এর মতন এক দোর্দণ্ড প্রতাপ দেশদ্রোহী পার্টির ঘরেও লালবাতি জ্বেলে দিতে পেরেছেন। কিন্তু এ কথাটাও বলতে হবে যে সিপিএম এর আমলের ১৫ বছরে যারা স্কুল সার্ভিস কমিশন দিয়ে চাকরি পেয়েছিল তাদের কাউরির চাকরি যায়নি এবং ভ্রষ্টাচার হয়েছে বলে শোনা যায়নি। আপনার আসার পর কেবলমাত্র ২ বার স্কুল সার্ভিস কমিশন হয়েছে, তার মধ্যে একবার ১৬ সালে, যেখানে ২৫,০০০ ক্যান্ডিডেট চাকরি পেয়েছিল এবং তাদের চাকরি বাতিল হয়ে গিয়েছে। জানি না আগামী দিনে আপনার আমলে যে সকল ছেলেপেলে প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে তাদের আগামী দিনে কি করুণ এবং ভয়ঙ্কর পরিণতি হতে যাচ্ছে। আপনার আমলে যে সকল ছেলে মেয়ে পৌরসভায় এবং পঞ্চায়েতে চাকরি পেয়েছে তাদের কি করুণ অবস্থা হতে যাচ্ছে। না, তার মানে আমি কখনোই বলতে পারি না আপনি অসৎ। আপনি অবশ্যই সততার প্রতীক, আপনার সরকারও সততার প্রতীক, কিন্তু আপনার সরকারের যে এজেন্ডা আছে, যা চিন্তাভাবনা আছে, তার গোপনীয়তার অভাব আছে। অর্থাৎ আপনার সরকারের গোপনীয়তার অভাবের জন্য আজকে ২৫,০০০ বা ২৬,০০০ লোকের চাকরি চলে গেল। আজকে আমার মনে হচ্ছে সিভিক পুলিশ বা প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক ইত্যাদিদের চাকরিটাই সুরক্ষিত। চুক্তিভিত্তিক আশাকর্মীদের চাকরিটাও সুরক্ষিত, কারণ তারা অল্প বিস্তর মাইনা পায় এবং তাদের নিয়ে কেউ ঘাটাবেও না, তাদের চাকরিটাও যাবে না। শেষ ৬০ বছর পর্যন্ত তারা হয়তো চাকরিটা করতে পারবে, মানে যে অল্প বিস্তর মাইনা পেয়েও। কিন্তু যারা পার্মানেন্ট চাকরি চাইছে, যারা পরীক্ষা দিয়ে নিয়োগপত্র নিয়ে চাকরি করতে যাচ্ছে, তাদের কিন্তু দিন ভয়ঙ্কর। আমার যারা দর্শক আছে তারা তো বিভিন্ন বয়সের আছে। আমাদের ছোটবেলায় বিভিন্ন রকম নীতি কথার জন্য ওই সহজ পাঠ তৈরি হয়েছিল। সেই সহজ পাঠে একটা গল্প ছিল, একটা কচ্ছপ সে পুকুরে বসে আছে এবং জেলেরা এসে বলছে কালকে এই পুকুরে সব মাছ কচ্ছপ ধরে নিয়ে যাব। সেই কচ্ছপ দুটো হাঁস রোজ পুকুরে চড়তে আসে, তাদের বললো দেখ কালকে তো আমাকে মেরে ফেলে দেবে, মানে ধরে নিয়ে চলে যাবে, আমাকে বাঁচাতে পারবি? তখন সেই হাঁস দুটো বললো হ্যাঁ তোকে বাঁচিয়ে দিতে পারবো, কিন্তু শর্ত একটাই, যদি তুই চুপ করে থাকিস। অর্থাৎ যে যাই বলুক তোকে কিন্তু চুপ করে থাকতে হবে। ও কচ্ছপ বললে এ আর কি এমন ব্যাপার, আমি করে দেবো। তারপরে সেই হাঁস দুটো একটা লাঠির দুই দিকে দুজন মুখ দিয়ে ধরে মাঝখানে কচ্ছপকে বললো তুই কামড়ে ধর। মাঝখানে যেই কচ্ছপ কামড়ে ধরলো তখন দুজন সেই লাঠিটা ধরে অন্য পুকুরে কচ্ছপটাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো। মাঝপথে যখন কচ্ছপটা যাচ্ছে তখন কিছু রাখাল ছেলে পেলে বলছে যে দেখ হাঁস দুটো কচ্ছপটাকে নিয়ে যাচ্ছে, কচ্ছপটা যদি পড়ে যেত আমরা পুড়িয়ে খেতাম। তখন হঠাৎ করে কচ্ছপটা তার মতিভ্রমে বলে ফেলেছে তোরা ছাই খাবি। বাস, কচ্ছপটা ধপ করে নিচে পড়ে গেল আর রাখাল ছেলেগুলোও কচ্ছপটাকে পুড়িয়ে খেয়ে ফেললো। অর্থাৎ মুখটা বন্ধ রাখতে হয়, এটাই ছিল সেই গল্পের নীতি কথা। তা আপনার সরকারেরও যে সকল চেলাচামুণ্ডগুলো আছে তাদের মুখটা বন্ধ রাখতে বলুন। আপনার সরকারের গোপন এজেন্ডা থাকতেই পারে, কিন্তু আপনার মন্ত্রিসভার কোনো কিছু ব্রাত্য ব্যক্তি যখন বলে ফেলে আমার পিছনে যারা কাজ করেছে, আমার জন্য যারা দৌড়াদৌড়ি করেছে, আমার জন্য যারা ঘাম ঝরিয়ে আমাকে জিতিয়েছে, চাকরি আমি তাদেরই দেব। হুনাল, কুনাল বা মদন আছে, তাদের মুখটা বন্ধ রাখতে বলুন, তাহলেই শান্তি। কিছুদিন আগে তো কল্যাণও চিৎকার চেঁচামেচি আরম্ভ করেছে যে পার্থ টাকা নিয়েছে, পার্থ টাকা নিয়েছে। আর এটা তো আপনাকে মনে রাখতে হবে, আপনি এখানে শের অবশ্যই, বিজেপি এখানে চুহা, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে তো বিজেপি শের। এখানে যদি সিপিএম গভর্নমেন্টের সময় এরকম চিৎকার চেঁচামেচি লাগতো তাহলে আপনি একজন শের। আপনি রাইটার্স বিল্ডিং দখল করে নবান্ন যদিও তখন ছিল না, দখল করে তাদের নাস্তানাবুদ করতে পারত। আজ তো সেরকম পরিস্থিতি নেই। আজকে কেন্দ্রীয় শের এসে এখানে গর্জন করবে এবং যারা ভোটে খেটে এবং গ্যাটের নোট দিয়ে চাকরি পেয়েছে তারা ধরা পড়বে এবং তাদের সঙ্গে ভালো লোকগুলোও ধরা পড়বে, যেমন আজকে হচ্ছে, এটাই স্বাভাবিক। তাহলে এইগুলো চুপচাপ থাকতে বলুন যাতে সমাজের বিপদ না ঘটে। যাই হোক, কোনো বস্তায় যদি 25% পচা চাল থাকে বা পোকা চাল থাকে, তাই 25% আর কে বাঁচবে? পুরো বস্তায় গরুকে খাওয়ানো হবে, এটাই স্বাভাবিক। পুরো প্যানেল বাতিল হয়েছে, এটাই স্বাভাবিক হয়েছে। আপনি আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কিন্তু তার মানে এই একবারও না যে আপনাকে আমি অসৎ প্রমাণ করবার চেষ্টা করেছি বা আপনি সততার প্রতীক না। আপনি অবশ্যই সততার প্রতীক, আপনার সরকারও সততার প্রতীক, কিন্তু ওই যে হাঁস আর কচ্ছপের কথা বললাম, তাহলে সমাজের অন্তত এই জাঁতাকলে যারা পড়েছে তারা অন্তত বেঁচে যায়, এই 26,000 লোকের চাকরি যেত না। যদি আপনার সরকারের মন্ত্রীরা এবং আপনার চেলাচামুন্ডারা যদি চুপচাপ থাকতে পারতো তাহলে হয়তো এই জ্যোতিপ্রিয় আজকে জেল খাটতো না, পার্থও জেল খাটতো না, বা
অনুব্রত গুড় বাতাসা খাইয়ে জেল খেটে আসতো না, সঙ্গে তাদের মেয়েগুলো শুধু জেল খাটছে। তাদের সন্তানগুলো তো হয়তো নির্দোষ, কারণ তারা কি করবে, তার বাবা যদি তাকে চাকরিতে ঢুকিয়ে দেয় বা অন্যায়ভাবে সুবিধা প্রদান করে, তাতে তাদের কি দোষ আছে? যাই হোক, দুর্ভাগ্য। তার বাবার পার্টি বা দল বা সরকার সেটা গোপন রাখতে পারেনি। আজকেই 26,000 শিক্ষকের চাকরি গেছে, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু এটাও মনে রাখতে হবে, বামফ্রন্ট সরকারের আমলেও এর থেকে বেশি পরিমাণ চাকরি বামফ্রন্ট সরকার তাদের ক্যাডারদের দিত, কিন্তু কাউকে ধরা অসম্ভব ছিল এবং তারা 60 বছর বয়স পর্যন্ত চাকরি করে রিটায়ার করে আজকে পেনশন নিচ্ছে বা কেউ কেউ এখনও চাকরিতে বহাল আছে। কিন্তু আপনার সরকার এটাতে ব্যর্থ। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, সুরভি বন্দ্যোপাধ্যায় বলে একজন ব্যক্তি ছিলেন, একজন মহিলা ছিলেন, যিনি জ্যোতি বসুর জীবনী লিখে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য হয়ে গিয়েছিলেন। তদানীন্তনকালে বামফ্রন্টের বড় নেতা হরেকৃষ্ণ কোঙারের জীবনী লিখেছিলেন, হরেকৃষ্ণ কোঙার অ্যান্ড হিজ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। শুধু এই কোয়ালিফিকেশনের দ্বারাই একজন ব্যক্তি একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান হয়ে গিয়েছিলেন। তাহলে নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, সেই সময় অফিস কাছারির চেয়ারে, মাটিতে বা অফিসের আনাচে কানাচে ঠিক কারা ঘুরে বেড়াতো। আজকে 26,000 ব্যক্তির চাকরি গিয়েছে, খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু এটাও মনে রাখতে হবে, সারা পৃথিবীতে পার্মানেন্ট চাকরির দিন শেষ হয়ে গিয়েছে। আইআইটি, এনআইটি থেকে পাশ করা ছাত্ররা বা শিক্ষার্থীরা যখন কোনো জায়গায় চাকরি করতে যাচ্ছে, তারা 50,000, 60,000 বা 1 লক্ষ টাকায় চাকরিতে ঢুকছে বা তারও বেশিতে চাকরিতে ঢুকছে। আজকে তারা 50,000, 1 লক্ষ টাকার চাকরি করে এসে কালকে গিয়ে অফিসে গিয়ে দেখছে তাদের চাকরিটা আর নেই। এ হামেশাই ঘটছে। অর্থাৎ প্রতিদিন ভারতবর্ষে কে যে চাকরি হারাবে বেসরকারি ক্ষেত্রে, বহু টাকা মাইনার চাকরি হারাবে, শুধু ভারতে কেন, সারা পৃথিবীতে। আপনি দেখুন না, কিছুদিন আগে টুইটারের বা আজকের দিনে যার নাম এক্স হ্যান্ডেল, তার প্রধান ছিল পরাগ আগরওয়াল। পরাগ আগরওয়াল সেই টুইটারের বা এক্স হ্যান্ডেলের হেড থাকাকালীনই ইলন মাস্ক এক্স হ্যান্ডেল বা টুইটার কিনলো এবং পরের দিনই পরাগ আগরওয়ালকে বললো তোমার চাকরি নেই। তো সারা পৃথিবী জুড়ে এরকম চলছে। সুতরাং হ্যাঁ, আমরা দুঃখ পাচ্ছি সরকারি চাকরি চলে গেছে এই বলে চিৎকার চেঁচামেচি হচ্ছে, কিন্তু প্রতিদিনই সারা পৃথিবীতে, সারা ভারতে এই জিনিস চলছে। হাজার হাজার ছেলেপেলে চাকরি হারাচ্ছে। হ্যাঁ, বাবা মাকেও চিন্তা করতে হবে, পার্মানেন্ট চাকরি বলে কিছু নেই। ছাত্রদেরও চিন্তা করতে হবে, পার্মানেন্ট চাকরি বলে কিছু নেই। মেয়ের বাবাকেও চিন্তা করতে হবে, পার্মানেন্ট চাকরি বলে কিছু নেই। সরকারি চাকরি ছেলে চাই, সেটা বললে আজকালকার দিনে চলবে না এবং এগুলো মূল্যহীন কথা। তবে আপনারা নিশ্চিন্তে থাকুন, এই যে 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে, এরা কেউ চাকরি হারাবে না। 100% নিশ্চিন্তে থাকুন। এবং সবথেকে বড় কথা, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কেউ চাকরি হারাবে না। এবং এটাও ঠিক, কেন্দ্রীয় সরকারও চায় না এরা চাকরি হারাক, দুটোই ঠিক। তবে এটাও ঠিক, দিদির সরকার কাটমানি নিয়ে চাকরি দেয়, এটাও প্রমাণিত। আগামী দিনে এই কাটমানি নিয়ে চাকরি দেওয়া এবং এই কাটমানির পরিবর্তন ঘটবে। অর্থাৎ শুভেন্দু অধিকারীও চিৎকার চেঁচামেচি করে বলেছেন আমরা শিক্ষকদের জন্য উকিল ব্যবস্থা করব ইত্যাদি এসব বলেছেন। হ্যাঁ, তবে এটাও ঠিক, অযোগ্যদের জন্য কিছু যোগ্য ব্যক্তি চাকরি পায়নি, এটাও ঠিক। সুতরাং আগামী দিনে এই পন্থা, এই কাটমানি নিয়ে অযোগ্য লোককে ঢোকানোর, এগুলো বন্ধ হওয়া উচিত। আজকের দিনে স্কুলের কি অবস্থা, একটা ক্লাস 5-এর বাচ্চা সে একটা ওয়ার্ড পড়তে পারে না, 9-এর পিঠে 7 লাগিয়ে 97 হয়, বা 66 লিখতে গেলে 6-এর পিঠে 6 লাগাতে হয়, এইটুকু একটা 5-এর ছেলের জানে না। প্রায় 50 থেকে 60% ক্ষেত্রে এই কথাটাই ঠিক। একটা লাইন পড়া তো দূরের কথা, একটা অক্ষর তারা ভালো মতো পড়তে পারে না, তারাও 5-এ পড়ছে। কোনো বাচ্চা 9, 10 বা 11, 12-এ স্কুলের উপর ভরসা করে সর্বভারতীয় বা কোনো কম্পিটিশন পরীক্ষায় চান্স পাওয়ার বিন্দুমাত্র যোগ্যতা তারা রাখে না। হ্যাঁ, কাউরির বাবা যদি প্রাইভেট ভালোভাবে পড়িয়ে টিউশনি দেয়, তাহলে তারা নিশ্চয়ই পারছে। এই যদি পরিস্থিতি হয়, এইগুলো অযোগ্য টিচারের বা দায়িত্ব জ্ঞানহীন টিচারের জন্য হচ্ছে। এদের ঢোকা থেকে বন্ধ করতে হবে, এদের নিয়োগ বন্ধ করতে হবে যোগ্যতার বেসিসে। এমনকি যদি প্রয়োজন পড়ে অযোগ্য টিচারকে চাকরি পাওয়ার পরেও ছাড়িয়ে দেওয়া যেতে পারে, এই ব্যবস্থা রাখা দরকার আছে। ধন্যবাদ।